রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম। তিনি খুব চমৎকার ঘটনা পাঠান। সবসময় তার ঘটনাগুলো একটু অন্যরকমই হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, লিখছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা আমার পরিচিত এক আপু আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটি মূলত আপুর বান্ধবীর সাথে ঘটা। আপুর বান্ধবীর নাম মরিয়ম। আমি ঘটনাটি মরিয়ম আপুর ভাষাতেই উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি মরিয়ম আপুর ঘটনায়। আমার ঘটনাটি আমি কলেজে পড়া অবস্থায় আমার সাথে ঘটে। আমি নিয়মিত বাকি 8-10টা সাধারণ মেয়েদের মতোই কলেজে যেতাম। বাকি সব মেয়েদের মতোই আমার জীবনটা ছিল সুন্দর, স্বাভাবিক, আর চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে একরাশ স্বপ্ন। আমার কলেজ আমার বাসা থেকে কিছুটা কাছেই ছিল, বিধায় আমি পায়ে হেঁটে কলেজে যেতাম। আমার মহল্লায় আমার কয়েকজন বান্ধবী ছিল যারা আমার সঙ্গেই কলেজে যেত এবং ফিরে আসত। প্রতিদিনের মতোই একদিন আমরা কলেজ থেকে ক্লাস শেষ করে বাসায় ফিরছি। কলেজ থেকে আসার সময় একটি 3 রাস্তার মোড় পড়ত। সেখানে আমি দূর থেকে একটা ছাগলকে শুয়ে থাকতে দেখি। তার দিকে নজর পড়তেই আমি খেয়াল করলাম তার মধ্যে কোনো নড়াচড়া নেই। দেখে মনে হচ্ছে সে মৃত। কিন্তু আমি ভাবলাম, মানুষ কেন রাস্তার উপর এভাবে মৃত পশুদের ফেলে রাখবে? যদিও আমি নিশ্চিত ছিলাম না ছাগলটি আসলেই মৃত নাকি তার শ্বাস প্রশ্বাস চলছে। আমি নিশ্চিত হওয়ার জন্য ছাগলটির কাছে গেলাম। তার মাথায় হাত দিয়ে আমি কিঞ্চিত নাড়াচাড়া করলাম। তার শরীর নিথরভাবেই পড়ে রইল। আমি তাকে বেশ জোরে একটা ধাক্কা দিলাম। আসলে আমার বরাবরই পশু পাখির জন্য মনে অনেক মায়া কাজ করে। আমার এক বান্ধবী আমাকে এই কাজে বাধা দিল এবং বলল, এখান থেকে চল। কার না কার ছাগল কিভাবে মরে গেছে আমরা জানি না। কোন জটিল রোগে মরে গিয়ে থাকতে পারে। এর থেকে আমাদেরও রোগ হতে পারে। রাস্তায় পড়ে থাকা মৃত পশু এভাবে হাত দিয়ে ধরা ঠিক না। আমি আমার বান্ধবীর কথা উপেক্ষা করে আরো কিছুটা সময় ছাগলটিকে পরীক্ষা করলাম। আসলে যতক্ষণ পর্যন্ত কারো সাথে কিছু না হবে ততক্ষণ কেউ কারো কথা গ্রাহ্য করে না। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। আমি নিশ্চিত হওয়ার পর ছাগলটাকে সাইডে ফেলে দিয়ে বাড়ি চলে এলাম। সেদিন রাত 12টা-1টা হবে। সারাদিনের ধকল ছেড়ে ফেলবার জন্য আমি বেশ প্রশান্তিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো আমাদের বাসার গলি থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। মনে হচ্ছে যেন অনেকগুলো ছাগল একসাথে ডাকছে। আমি অবাক হয়ে ভাবলাম, আমাদের গলিতে হুট করে এত ছাগল আসবে কোত্থেকে? পরে চিন্তা করলাম, হয়তো আশেপাশের বাড়ির কোনো ছাগল তারা কিনে নিয়ে এসেছে, তারাই আওয়াজ করছে। 7-5 না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। বিরক্ত হয়ে আমি কানের ওপর বালিশ দিয়ে কোনো রকমে রাতটা পার করলাম। সকালে যখন ঘুম ভাঙল তখন আমার শরীর কেন জানি না একটা অস্বস্তিতে ভরে গেছে। আমার গা বেশ গরম ছিল এবং মনে হচ্ছিল আমার জ্বর এসেছে। আমি সেদিন আর কলেজে গেলাম না। আম্মু আমাকে আরাম করতে বললেন। আমি এখানে কিছু তথ্য দিতে চাই যা হয়তো আমার ঘটনার শুরুতে দেওয়া উচিত ছিল। আমার পরিবার বলতে আমার মা আর আমি। বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে গেছে এই ঘটনার প্রায় 2 বছর আগে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য শহরে থাকেন। যাই হোক, দুপুরে খাবার খেয়ে আমি টিভি রুমে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ করেই আবার আমি সেই ছাগলের আওয়াজ শুনতে পেলাম। বাড়িতে তখন আমি একা। আমার মা একজন কলেজ শিক্ষিকা। তিনি আমার জন্য খাবার রান্না করেই কলেজে চলে গিয়েছেন। কাউকে এই আওয়াজের ব্যাপারে জিজ্ঞাসা করব তার কোনো উপায় নেই। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম এই শব্দ কোথা থেকে আসছে। শব্দগুলো অনুসরণ করে কিছু দূর যাবার পর আমার মনে হলো এই শব্দ আমাদের বাড়ির পেছন দিক থেকে আসছে। আমি পেছনের গলিতে গিয়ে শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, আমার কানে এই শব্দটা আসছিল না। তবু আমি কিছুক্ষণ অপেক্ষা করে শব্দটা শোনার চেষ্টা করছিলাম। ভাবছিলাম হয়তো শব্দটা পাশের বাড়ি থেকে আসছে। কিন্তু যখন আমি বাইরে গিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করলাম তখন শব্দটা বেমালুম গায়েব হয়ে গেল।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। আমি আবার ভেতরে এসে নিজের মতো টিভি দেখতে লাগলাম। হঠাৎ আমার খেয়াল হলো রান্নাঘরে কেউ একজন আছে, কারণ রান্নাঘর থেকে থালা বাসনের ঠন ঠন আওয়াজ আসছিল। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম আম্মু তো রান্না করে কলেজে গেছেন, বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই, তাহলে রান্নাঘরে কি হতে পারে? ধীরে ধীরে থালা বাসনের আওয়াজ বাড়তে লাগলো। দিনের বেলায়ও ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি ভীত অবস্থায় রান্নাঘরের দিকে এগোতে লাগলাম, কিন্তু সেখানে পৌঁছে আমি কাউকে দেখতে পেলাম না। এভাবে সারাটা সময় অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছিল আমার সাথে, আর আমি এসবের মধ্যে কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুরের দিকে আমার গায়ে জ্বর এলো। বিকেলের দিকে আম্মু বাসায় ফিরে এলেন। আমার অবস্থা দেখে তিনি ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ডাক্তার এসে কিছুটা সময় আমার অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে ওষুধ দিলেন। এদিকে আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আর অন্যদিকে 5 দিন পর আমার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার আগের এক রাতের কথা। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তখন রাত 8-9টার মতো বাজে। পড়তে পড়তে আমার চোখ লেগে এসেছে। হঠাৎ আমার ঘরে কিছু একটা আওয়াজ শুনে আমার চোখ খুলে গেল। আমি কাঁচা ঘুম থেকে উঠে আমার পেছনের দিকে তাকালাম। আমি দেখলাম আমার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন মানুষ যে আমার রুমের জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলো ছিল বেশ বড় বড়, তার মাথায় কোনো চুল ছিল না। তাকে দেখে আমি ভয়ে হাঁপাতে শুরু করলাম। আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, এবং আমি শুধু তার দিকেই মূর্তির মতো ঠায় তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ সে আমার সামনে থেকে গায়েব হয়ে গেল। আমার সামনে থেকে গায়েব হওয়া মাত্রই আমি যেন হুঁশ ফিরে পেলাম, এবং চেয়ার থেকে উঠে এক দৌড়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মুর রুমে গিয়ে আমি আম্মুকে সবকিছু জানালাম, কিন্তু আমার কথা শুনে আম্মু উল্টো আমাকেই বকাঝকা করতে লাগলেন। আম্মু বললেন, তুমি সারাদিন টিভিতে সমস্ত ভূতের প্রোগ্রাম দেখো, এই জন্যই সেই একই জিনিস তোমার স্বপ্নে এসে তোমাকে ভয় দেখায়। আমি তাকে বললাম, আমি আমার রুমে আসলেই একজন মানুষকে দেখেছি, কিন্তু আম্মু কিছুতেই আমার কথায় কর্ণপাত করলেন না। তিনি শুধু বললেন, আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছি। আমার জন্য আম্মুর এই আচরণ আসলে খুবই হতাশাজনক ব্যাপার ছিল। এরপর কিছুদিন এসব চলতে চলতেই কেটে যায়। তখনও আমার সাথে বাড়িতে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। আম্মুকে অনেকবার এসব স্বপ্নের কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার কথা একদমই সিরিয়াসলি নিচ্ছিলেন না। কিছুদিন পর পরীক্ষা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। আমার শরীর তেমন ভালো ছিল না। আমার বান্ধবীরা কলেজে পরীক্ষা দেবার পর প্রশ্ন উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। আমার শরীর ভালো না থাকায় আমি একাই বাড়ি ফিরছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে সেই দিনের মতো আজও একটি কালো ছাগল মরে পড়ে আছে। এবার আমি তাকে দেখে বেশ ভালো রকমের ভয় পাই, বিধায় তাকে হাত দিয়ে স্পর্শ করিনি। সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি অন্য গলিতে ঢুকে পড়ি। সেখান দিয়ে আমার বাসা যাওয়া যায়। এই গলির ভেতর দিয়ে যাওয়ার সময় আমি আরো ভয়ঙ্কর কিছু দেখি। আমি দেখি এক মহিলা মৃত অবস্থায় গলির এক কোণে পড়ে আছে। তাকে দেখে আমার প্রচন্ড ভয় লাগে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করি। না, সেই কান্না শিশু বাচ্চাদের মতো ছিল না। আমি ভয়ে কান্না করছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আবার আমি সেই গলি দিয়ে না গিয়ে অন্য গলিতে ঢুকি। এইভাবে আমি 3টা গলি পার হলাম, কিন্তু প্রতি গলিতেই আমি সেই মহিলা নয়তো সেই মৃত ছাগলটিকে দেখতে পেলাম। আমি এরপর চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় লাগালাম। কতক্ষণ কিভাবে কোন দিকে দৌড়িয়েছি আমি জানি না। চোখ খুলে দেখি আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। আম্মু ভেতর থেকে আমাকে দেখে ভয় পেয়ে গেলেন, এবং নামাজ বাদ দিয়ে তিনি দৌড়ে আমার দিকে এলেন। তিনি ভাবলেন হয়তো কোনো বদমাশ ছেলে আমার পেছনে লেগেছে, কেননা আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম। ভিতরে এসে আমি সোফায় শুয়ে পড়লাম। আম্মু আমাকে পানি এনে দিলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন সব ঠিক আছে কিনা। তখন আমি আম্মুকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা এবার আর আম্মু ফেলতে পারলেন না। তিনি বিশ্বাস করলেন আসলেই হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটেছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, কারণ আজ আম্মু কলেজ থেকে ছুটি নিয়েছিলেন এবং বাড়িতেই ছিলেন। কলেজ থেকে ফিরে না এলে সাধারণত আমাকে একাই থাকতে হয়। আজ আম্মু না থাকলে আমার কি হতো আল্লাহ জানে।
আম্মুকে দেখেই আমার দেহে আমি প্রাণ ফিরে পেয়েছিলাম এবং আম্মু সোফায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর মারাত্মক এক বাজে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম। আম্মু আমার পাশেই ছিলেন। আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আম্মু কি হয়েছে জিজ্ঞাসা করলে আমি আম্মুকে শুধু আমার স্বপ্নের কথা জানালাম। আমি দেখলাম আমার আশেপাশে অনেক মানুষ, যাদের শরীর তো মানুষের মতো কিন্তু মাথাটা ছাগলের। তারা সবাই আমার উপর আক্রমণ করতে আমার দিকে তেড়ে আসছে। আমার দিকে এগোতে এগোতে তাদের চেহারা আরো বিভৎস হয়ে যায়। তাদের গলা থেকে ক্রমাগত তাজা রক্ত বের হচ্ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তাদের মাথা কেটে সেলাই করে সেই স্থানে ছাগলের মাথা বসিয়ে দিয়েছে। আমি আম্মুকে স্বপ্নের কথা বলার পরও আবার কাঁদতে শুরু করলাম। আমি আম্মুকে অনুরোধ করেছিলাম, আম্মু, আমাকে আল্লাহর ওয়াস্তে এই সমস্যা থেকে মুক্তি দাও। সেদিন রাতে আম্মু আমার রুমেই ঘুমালেন। পরদিন আমার পরীক্ষা ছিল। আমার শরীর ভালো ছিল না এবং আমি সেই কারণে পরীক্ষা দিতে পারিনি। আমাকে পরীক্ষায় অনুপস্থিত দেখে আমার কয়েকজন বান্ধবী আমাকে দেখতে এলো। আমার অবস্থা দেখে তারা জিজ্ঞেস করলো, কিরে মরিয়ম, তুই আজ পরীক্ষা দিতে এলি না যে? তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? আমি তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। আমার এক বান্ধবী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আমি সেদিনই বলেছিলাম রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত দিস না, স্পেশালি মৃত কোনো জানোয়ার। এই কথাটা তোকে আমি এমনি এমনি বলিনি। আমার এক চাচা 3 রাস্তার মোড়ে পড়ে থাকা একটা লেবু হাত দিয়ে ধরেছিলেন। এরপর থেকেই তিনি সবার থেকে আলাদা হতে শুরু করেন। তার জীবনটা যেন কোথায় গিয়ে আটকে যায়। শেষমেশ তিনি মারা যান। তাকে অনেক কবিরাজ, হুজুর, পীর ফকির দেখানো হয়েছিল, কিন্তু সবাই বলেছিল রাস্তায় সেই লেবুকেও জাদু করে রাখা হয়েছিল। সেই জাদুতে আমার চাচা আক্রান্ত হন এবং মারা যান। তার শরীরে খারাপ কিছুর অস্তিত্ব ছিল। আমি তার কাছে জানতে চাইলাম আসলে তার শরীরে কিসের উপস্থিতি ছিল। তখন আমার বান্ধবী বলল, শয়তান। তার শরীর শয়তানের কবজায় ছিল। চাচা কাউকে চিনতে পারতেন না। বেশিরভাগ সময় এমনই ঘটত। আর যখন চিনতে পারতেন তখন শুধু কান্না করতেন আর বলতেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাবে। আর আচার আচরণ একেবারেই পাল্টে যায়। মনে হচ্ছিল সে আর আগের ব্যক্তি নয়, দুজন আলাদা কোনো ব্যক্তি। এসবের পেছনে কালো জাদুকরদের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তারা লেবু বা মৃত পশুর উপর জাদু করে এবং সেসব রাস্তায় ফেলে রাখে যাতে শিকার ধরতে পারে। ঠিক যেভাবে বড়শির আগায় টোপ লাগিয়ে মাছ ধরা হয়। আর যারা এই জাদু দ্বারা আক্রান্ত হয় তাদের জীবন সেই জাদুকরের হাতেই জিম্মি। আমার বান্ধবীর কথা শুনে আমারও মনে পড়ে গেল সেই মৃত ছাগল স্পর্শ করার কথা। ওইসব না বললে হয়তো আমি পুরো বিষয়টি বেমালুম ভুলেই যেতাম। অন্যদিকে আমার বান্ধবী যা বলল তা শুনে ভয়ে আমার শরীর থেকে আত্মা বের হয়ে যাওয়ার দশা। তাহলে কি আমার জীবনটাও কোনো জাদুকরের হাতে চলে গিয়েছে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। হিতাহিত জ্ঞান হয়তো আমি হারিয়ে ফেলেছিলাম। আমার কানে বারবার আমার বান্ধবীর কথাগুলো বাজছিল। আমার বিশ্বাস ছিল সত্যি আমার সাথে তার চাচার মতোই কিছু একটা ঘটেছে। আমি কখনো গোসল করতে গিয়ে, কখনো পড়তে গিয়ে বা কখনো খেতে গিয়ে আমার চারপাশে ছাগলের আওয়াজ পেতাম। আর এসব কারণে আমার পড়ালেখাও প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরীক্ষাগুলো খারাপ হচ্ছিল কারণ আমার পড়ার প্রতি কোনো মনোযোগী ছিল না। প্রতিটি সময় মনে হচ্ছিল কেউ হয়তো আমার উপরে নজর রাখছে। আমার জীবন অন্যের হাতে বন্দী। আমি ভয় পাচ্ছিলাম, প্রচন্ড ভয়। একদিন দুপুরে আমি খাবার খাচ্ছিলাম। আম্মু কলেজে ছিলেন। হঠাৎ মনে হলো যেন বাড়ির পাশ থেকে অনেকগুলো ছাগলের আওয়াজ আসছে। আমি মনোযোগ দিয়ে সেই আওয়াজ শুনছিলাম। তারপর হঠাৎ দরজার লক খোলার আওয়াজ পেলাম। বাড়ির সব দরজা আপনা আপনি খুলে গেল, কিন্তু বাড়ির দরজা আমি নিজ হাতে ভেতর থেকে বন্ধ করেছিলাম, যা নিজ থেকে খোলা কোনোভাবেই সম্ভব নয়। দরজা খোলার আওয়াজ শুনে আমার হাত থেকে খাবারের প্লেট মেঝেতে পড়ে গেল। এসবের মধ্যেই আমার দিন কেটে যাচ্ছিল। আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন। তিনি আমাকে সাইকিয়াট্রিস্ট দেখান, কিন্তু কোনো লাভ হয় না। না ঘুমাতে ঘুমাতে আমার চোখের নিচে কালি পড়ে যায়। তখন আমাকে দেখে যে কারোরই মনে হতো আমি হয়তো অনেক বছর ধরে অসুস্থ। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে নানা ধরনের ওষুধ দিতেন, কিন্তু সেগুলোর কোনো প্রভাব আমার উপরে পড়ত না। বরং দিন দিন আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। একদিন আমি নিজের রুমে শুয়েছিলাম। সময়টা সম্ভবত দুপুরের সময়। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। আম্মু কলেজে চলে গিয়েছিলেন। সেই বেচারি আর কতদিনই বা ছুটি নিতে পারেন। অনেকদিন ঘুম না হওয়ায় আমি সেদিন
ঘুমিয়ে পড়ি। ঘুমোতে ঘুমোতে আমি অনুভব করলাম যেন আমার কোমরের ওপর অনেক ভারী একটা কিছু পড়েছে এবং আমি বিছানার তোষক ছিঁড়ে তার মধ্যে ঢুকে যাচ্ছি। আমি দেখতে পারছিলাম না আমার ওপরে কে বসে আছে। আমি প্রচন্ড ব্যথায় উঠে বসি। বসা অবস্থায় অনুভূতিটা এমন ছিল যেন আমার কোমরের ওপরে অনেক ভারী কেউ বসে আছে। আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল যেন আমার শরীর মাটির নিচে চলে যাচ্ছে আর আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি প্রচন্ড কষ্ট সহ্য করেছিলাম আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু যে জিনিসটা আমার উপর বসেছিল সেটা ক্রমাগত আমার উপর চাপ দিতেই থাকে। হঠাৎ করে আম্মুর গলার আওয়াজ শুনতে পাই। আম্মু কাউকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? আম্মুর এই কথা শোনার সাথে সাথে সেই চাপটা আমার উপর থেকে সরে গেল। আমি উঠে বসে তাকালাম, দেখলাম পেছনে আম্মু দাঁড়িয়ে আছেন। আম্মুকে দেখে আমি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম। আম্মু আমার মাথায় হাত রেখে আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমি আম্মুর চেহারায় সে সময় ভয়ানক কিছু প্রত্যক্ষ করার পর কারোর চেহারায় যে ভয়ের ছাপ পড়ে তা স্পষ্ট দেখেছি। আম্মুকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যেন তিনি খুবই অদ্ভুত একটি কিছু দেখেছেন, যার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো ধারণাই নেই। আমি আম্মুর গলা ধরা অবস্থায় ক্রমাগত কাঁদছিলাম এবং বলছিলাম, আম্মু, কেউ আমার উপরে বসেছিল, সে আমাকে মারতে চায়, আমাকে বাঁচাও আম্মু, আমাকে বাঁচাও, আমার এই যন্ত্রণার সহ্য হচ্ছে না, আমার উপরে দয়া করো আম্মু, দয়া করো। সেদিন আম্মু আমাকে তেমন কিছুই বলেননি, শুধু আমাকে নিজের রুমে নিয়ে গেলেন। তিনি আমার জন্য খুব চিন্তিত ছিলেন এবং আমার সমস্যা জানার জন্য নানা প্রকার প্রশ্ন করছিলেন। আমার জন্য আম্মুর সহানুভূতি দেখে সেদিন আমিও খুব কেঁদেছিলাম। আমি আম্মুকে প্রতিটি সমস্যার কথা তাৎক্ষণিকভাবে জানিয়েছিলাম, তাই নতুন করে আম্মুকে বলার কিছু ছিল না। আম্মু আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি কারো সাথে ব্যাপারে কথা বলবেন। তারপর আম্মু তার কলেজের কোনো পরিচিত একজন কলিগের সাথে এই বিষয়ে কথা বলেন। তবে আম্মু কার সাথে এই ব্যাপারে কথা বলেছিলেন তা আমি সঠিক জানি না। আম্মু যার সাথে এই ব্যাপারে কথা বলেন তিনি আম্মুকে একজন ফকিরের কথা বলেন, যিনি কিনা এসব জাদুটোনা ঘটিত সমস্যাগুলোর ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি নিজেও জাদুর কাজ করতেন। আমরা পরের দিনই সেই ফকিরের কাছে চলে গেলাম। আমরা যখন সেখানে ওনার কাছে পৌঁছালাম তখন আমরা দেখা করার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের সময় এলে আমরা তার সাথে দেখা করতে একটি রুমে প্রবেশ করি। আমরা তখনও তাকে আমাদের সমস্যার ব্যাপারে কিছুই বলিনি এবং আম্মুর ভাষ্য মতে আম্মু ও তার কলিগকে আমার সমস্যা নিয়ে কোনো কিছু বলেননি। যখন আমরা ফকিরের ঘরে ঢুকলাম তিনি আমার দিকে তাকালেন এবং সাথে সাথে চোখ দুটো নিচু করে নিলেন। এরপর তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, যা শুনে আমি চমকে উঠলাম। তিনি জানতে চাইলেন, সেই ছাগলের কথা কি তোমার মনে আছে? আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বললাম, হ্যাঁ, রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। আমার উত্তর শুনে তিনি এক এক করে সবকিছু নিজেই বললেন যা এতদিন ধরে আমার সাথে ঘটে চলেছে। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন সেই ছাগলের মাথার মতো মানুষগুলো এখনো আমার স্বপ্নে আসে কিনা। আমি হ্যাঁ সূচক উত্তর দিলাম। প্রথমবার দেখার পর আবারও 2-1 বার তারা আমার স্বপ্নে এসেছে। তখন তিনি জানতে চাইলেন আমি ছাগলের আওয়াজ কখন শুনেছি। আমি উত্তর কি দেব? আমি তার এসব কথা নিয়েই বেশ চিন্তিত হয়ে পড়ছিলাম। কিভাবে তিনি এসব জানলেন? একে একে আমি তাকে তার সব প্রশ্নের উত্তর দিলাম। তারপর আম্মুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলেন তিনি, আপনি কি সেই মানুষটাকে দেখেছেন যে আপনার মেয়ের ওপরে বসেছিল? আম্মু হ্যাঁ সূচক উত্তর দিলেন। তিনি দেখেছেন। তিনি মায়ের কাছে জানতে চাইলেন, তার চেহারা কেমন ছিল? তখন মা বললেন, তার মাথায় কোনো চুল ছিল না। আম্মু যখন ঘরে ঢুকছিলেন তখন তিনি তাকে আমার কোমরের ওপর বসে থাকতে দেখেছিলেন এবং আম্মু যখন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, তুই কে? তখন সে আম্মুর দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হা হা করে হেসে গায়েব হয়ে যায়। তার চোখ ছিল খুব বড়। আম্মুর মুখ থেকে তার চেহারার বর্ণনা শুনে আমি কাঁপতে লাগলাম, কারণ এটা সেই লোক যাকে আমি রাতের বেলায় পড়তে পড়তে দেখেছিলাম। তারপর ফকির বাবা আমার মাথায় হাত দিয়ে কিছু পড়া শুরু করলেন আর আমি আগের মতো অজ্ঞান হয়ে গেলাম। তার পরের কিছু আমার মনে নেই। পরের ঘটনা আমি আম্মুর ভাষায় বলছি।
যখন ফকির বাবা তোমার মাথায় হাত দিয়ে দোয়া পড়া শুরু করছিলেন তখন তোমার উপরে কেউ এসে ভর করে, তারপর সে ছাগলের মতো আওয়াজ করতে শুরু করে, কিন্তু তার আওয়াজ শুনে মনে হচ্ছিল এটি কোনো ছাগলের আওয়াজ নয়, বরং হাজার হাজার ছাগলের আওয়াজ কানে ভেসে আসছে। ফকির বাবা পড়া শেষ করে তোমার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস এই সময় তুই কোথায় বসে আছিস? ফকির বাবার কথা শুনে তুমি তৎক্ষণাৎ মাথা নামিয়ে ফেলো। ফকির বাবা ধমকের সুরে তোমার ভেতরে থাকা শয়তানকে বলে, তোর কাছে একটা প্রস্তাব আছে। যদি তুই এই মেয়ের কাছ থেকে না যেতে চাস তাহলে সেটা সম্ভব না। তুই জানিস আমি তোর কি হাল করতে পারি, আর যদি আমার গোলাম হয়ে থাকতে চাস তাহলে আমার কাছে চলে আয়, কিন্তু তুই লড়াইটা করার চেষ্টা করিস। তুই জানিস আমি তোর এবং তোর সেই মালিক জাদুকরের সাথে কি করতে পারি। ফকির বাবা এসব বলতে বলতে রুমের দরজা নিজেই খুলে দিলেন। মনে হচ্ছিল যেন কেউ বাইরে বেরিয়ে গেল। ফকির বাবা আবারও শয়তানকে হুমকি দিতে লাগলেন এবং তুমি শান্ত হতে শুরু করলে। আস্তে আস্তে তুমি জ্ঞান হারালে। পরে ফকির বাবা তোমাকে কিছু তাবিজ দিলেন আর পানি পড়ে তোমার মুখে ছেটালেন। তোমার জ্ঞান ফিরে এলে তিনি সেই পানি তোমাকে খাওয়ালেন। তখন তোমার শরীরের অবস্থা একটু ভালো হতে শুরু করেছে। ফকির বাবা তোমাকে জিজ্ঞেস করলেন, তোমার কেমন অনুভব হচ্ছে? তুমি বললে, তোমার ভেতর থেকে যেন সবকিছু বের হয়ে গিয়েছে, এখন তুমি ভালো বোধ করছো। এরপর ফকির বাবা আবার তোমার মাথায় হাত দিয়ে কিছু একটা পড়তে শুরু করলেন এবং শয়তানকে হাজির করলেন। সাথে সাথে কাউকে উদ্দেশ্য করে বললেন, এটাকে বন্দী করো। আমি অবাক হলাম, কারণ রুমে তুমি আর আমি আর ফকির বাবা ছাড়া কেউ নেই। তাহলে তিনি কাকে এই কথা বলছেন বন্দী করার জন্য? ফকির বাবা এই কথা বলার সাথে সাথেই রুমে যেন কাল বৈশাখী ঝড় বইতে শুরু করলো। কিছুক্ষণ এভাবেই চলল, তারপর সব শান্ত। আপনার মেয়ের ওপরে যে শয়তান ছিল তাকে আমি বন্দী করে ফেলেছি। এখন আমার কাজ সেই জাদুকরকে ধরা। তাকে ধরতে না পারলে আপনার মেয়ের সমস্যাগুলো পুরোপুরিভাবে দূর করা সম্ভব না। চিন্তা করবেন না, আপনার মেয়ে সেই জাদুকরকে দেখাবো খুব জলদি। তখনই আমি তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি দেব। এখন এগুলো যা আছে তার কোনো কিছুই আপনার মেয়ের মনে থাকবে না। তাকে আপনি পানি খাওয়ানোর সাথে সাথে সে সবকিছু ভুলে যাবে। এই ছিল আমার মায়ের ভাষ্য। এরপর কয়েকদিন আমি বাড়িতেই বিশ্রাম নিলাম, আর সেই বিশ্রামে আমার শরীর আবার আগের মতো হয়ে গেল। সব সমস্যা যেন কেটে যেতে শুরু করলো, কিন্তু আমি তখনও স্বপ্নে সেই ছাগলমুখী মানুষগুলোকে দেখতাম। এভাবেই কয়েকদিন কাটলো। একদিন আমি কলেজ থেকে ফেরার পথে এক ব্যক্তিকে দেখলাম। সে 3 রাস্তার মোড়ে একটি ছাগলের মৃতদেহ এনে সেখানে ফেলে রেখেছে। সাথে সাথে আমার ফকির বাবার কথা মনে পড়ল। আমি নিশ্চিত ছিলাম এটাই সেই জাদুকর যার জন্য আমার জীবন কিছুদিন আগেও নরকে পরিণত হয়েছিল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। এক পরিচিত ব্যক্তি আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তার মুখে হাসি, তার চেহারা ছিল অসম্ভব রকমের সুন্দর। সে আমার দিকে হাসি দিয়ে বলল, বাড়ি চলে যান, এখানে থাকবেন না। আজ থেকে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি এই কথা বলার পর আমি আর পেছন ফিরে তাকাইনি, বাড়িতে সরাসরি চলে আসি। এরপর থেকে আমি এ ধরনের আর কোনো স্বপ্ন দেখিনি এবং আমার সাথে এরপর থেকে এই ধরনের কোনো সমস্যা আর ঘটেনি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বলে মরিয়াম আপু তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। ফিরে আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।